ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। আমরা ডব্লিউবিসিএস 2022-এর পলিটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যে ডিসকাশন স্টার্ট করেছিলাম, এটা এর পার্ট 2। তো কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে যে এনি মানি বিল ক্যানট বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ, যে কোনো মানি বিল অর্থাৎ অর্থ বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা বা পেশ করা যাবে না কার সুপারিশ বা অনুমতি না থাকলে। প্রাইম মিনিস্টার, স্পিকার অফ পার্লামেন্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না ইউনিয়ন ফিনান্স মিনিস্টার? অ্যান্সারটা হবে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। যখনই কোনো মানি বিল বা অর্থ বিল আমরা পার্লামেন্টে ইন্ট্রোডিউস করি, পার্টিকুলারলি লোকসভাতে, তার আগে যে মন্ত্রী আছে যিনি বিলটাকে পেশ করেন তাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে অনুমতি নেওয়া হয়। এবার আমরা মানি বিল সম্বন্ধে একটু ছোটো ডিটেলসে দেখে নিই। মানি বিল আর্টিকেল 110 মানি বিলকে কভার করছে। তো মানি বিল কি? মানি বিল যদি ইন্ট্রোডিউস করতে হয় তাহলে একমাত্র মন্ত্রী মানি বিলটাকে ইন্ট্রোডিউস করতে পারে। মানে কি, সাধারণত আমাদের যে বিলগুলো হয় সেটা দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে গভর্নমেন্ট বিল আর একটাকে আমরা বলি প্রাইভেট মেম্বার বিল। প্রাইভেট মেম্বার বিল, গভর্নমেন্ট বিল আর প্রাইভেট মেম্বার বিলের মধ্যে পার্থক্য কী? গভর্নমেন্ট বিল হচ্ছে সেই সমস্ত বিল যেগুলো কোনো মিনিস্টার ইন্ট্রোডিউস করে, পেশ করে। আর প্রাইভেট মেম্বার বিল মানে মিনিস্টার ছাড়া যারা লোকসভা বা রাজ্যসভার সদস্য, তো সোজা কথা যারা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তারা ইন্ট্রোডিউস করে। এমপি, তাহলে যখন কোনো এমপি মানি বিলকে পার্লামেন্টে নিয়ে আসতে পারে না, পেশ করতে পারে না, শুধুমাত্র একজন মিনিস্টার তিনি এই মানি বিলটাকে পার্লামেন্টে পেশ করতে পারেন। তাই মানি বিল এক প্রকার গভর্নমেন্ট বিল। এবার কোয়েশ্চেন হচ্ছে মানি বিল আমি কোথায় পেশ করতে পারবি? আমরা জানি পার্লামেন্টের আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট দুটো কক্ষ থাকে, লোকসভা, রাজ্যসভা। তো মানি বিল সব সময় লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়ে থাকে, লোকসভাতে। রাজ্যসভার এক্ষেত্রে যে ক্ষমতা খুবই সীমিত। যখন লোকসভাতে মানি বিল ইন্ট্রোডিউস করা হলো অর্থাৎ পেশ করা হলো, সেখান থেকে যদি লোকসভা মানি বিলকে পাশ করে না তাহলে রাজ্যসভা যাবে। এবার রাজ্যসভা এখানে কি করতে পারে? রাজ্যসভা হতে পারে কোনো ধরনের চেঞ্জ করতে হবে, তার মধ্যে কিছু সংশোধন দরকার, তার জন্য কিছু সাজেশন দিতে পারে। তাহলে সেক্ষেত্রে সাজেশন দিয়ে লোকসভাতে বিলটা পাঠাতে পারে। লোকসভা সেই সাজেশনগুলো শুনতে পারে, শুনে বিলটাকে কিছু চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে, এবার নাও করতে পারে। এবার এই ক্ষেত্রে রাজ্যসভা যদি বিলটাকে মেনে নেয়, পাশ করে দেয়, কোনো ব্যাপার না। আর যদি রাজ্যসভা বিলটাকে নাও মেনে নেয় তাহলে 14 দিন ধরতে হবে, ঠিক আছে? 14 দিন, 14 ডেজ টাইম থাকে। এর মধ্যে রাজ্যসভাকে ডিসিশন দিতে হবে। আর রাজ্যসভা যদি 14 দিনের মধ্যে বিলটা ফেরত নাও পাঠায় তাহলে ধরে নেওয়া হবে বিলটা পাশ হয়ে গেছে। তাই লোকসভা শুধুমাত্র মানি বিল পাশ করলেই মানি বিল পাশ হয়ে যায় যদি রাজ্যসভা অনুমতি না দেয় বা 14 দিনের মধ্যে বিলটা পাশ না করে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে মানি বিলের ক্ষেত্রে লোকসভার পাওয়ার রাজ্যসভার পাওয়ারের তুলনায় অনেক বেশি। এবার কথা হচ্ছে তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে যে মানি বিলের ক্ষেত্রে লোকসভা শুধুমাত্র পাশ করে দিলেই তাহলে মানি বিল পাশ হয়ে যাবে। এবার যদি এমন হয় যে লোকসভা বা রাজ্যসভার মধ্যে কোনো সম্মতি হচ্ছে না, একটা কনসেন্ট তৈরি হচ্ছে না ভালো মতো, তাহলে কি হবে? যদি সম্মতি না তৈরি হয় লোকসভা রাজ্যসভার মধ্যে, তাহলে আমরা দেখেছি যে কোনো বিলে যদি লোকসভা বা রাজ্যসভা কোনো সম্মতিতে না পৌঁছাতে পারে তাহলে একটা জয়েন্ট সিটিংয়ের ব্যবস্থা হয়, যে প্রেসিডেন্ট একটা জয়েন্ট সিটিং বা ডাকে, যেখানে লোকসভা এবং রাজ্যসভা একসাথে হয়। লোকসভা স্পিকার, অধ্যক্ষ, সেটা সভাপতিত্ব করেন এবং তারা ভোট দিয়ে বিলটাকে পাশ করে দেয়। কিন্তু মানি বিলের ক্ষেত্রে এটা সম্ভব নয়। মানি বিলের ক্ষেত্রে যদি লোকসভা বা রাজ্যসভা কোনো সম্মতিতে পৌঁছাতে না পারে তাহলে কিন্তু কোনো জয়েন্ট সিটিং হওয়ার সম্ভাবনা থাকে না। আর অলরেডি প্রথমেই আমাদের প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার আগে থেকেই কনসেন্ট বা অনুমতি নিতে হয় সুপারিশে, তারপরে এটাকে লোকসভাতে পেশ করা যায়। তাহলে এক্ষেত্রে প্রেসিডেন্টের কী পাওয়ার থাকে? বিল পাশ করা 3টে স্টেপ থাকে। প্রথমে লোকসভা বা রাজ্যসভা যে কোনো সভাতেই করুক না কেন, প্রথমে দুটো সভা থেকে এটাকে পাশ হতে হবে, ওইটা প্রেসিডেন্টের কাছে যাবে প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য। প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিয়ে দিলে সেই বিলটা কী হয়ে যায়? অ্যাক্ট হয়ে যায়। আর এক্ষেত্রে যদি মানি বিলকে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয় তাহলে প্রেসিডেন্টের কী অপশান থাকে? প্রেসিডেন্টের কাছে দুটো অপশান থাকে। একটা হচ্ছে তিনি বিলটাতে সম্মতি দিতে পারবেন বা সম্মতি স্থগিত রাখতে পারেন, কিন্তু তিনি বিলটাকে ফেরত পাঠাতে পারবেন না যে পুনর্বিবেচনার জন্য। তাহলে প্রেসিডেন্ট কী করতে পারে? একটা হচ্ছে সম্মতি দিতে পারেন বা সম্মতি না দিতে পারেন।
না, কিন্তু তিনি যে বিলটাকে পাঠাবেন যে লোকসভার কাছে যে তোমরা বিবেচনা করে দেখো, পুনর্বিবেচনা করো, কিছু পরিবর্তন দরকার, এটা করতে পারেন। আমরা যখন প্রেসিডেন্ট পড়বো তখন আমরা প্রেসিডেন্টের ভিটো পাওয়ার পড়বো, যে প্রেসিডেন্টের অনেক ভিটো আছে, অ্যাবসলিউট ভিটো, পকেট ভিটো, কোয়ালিফাইড ভিটো। তো সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু ভিটো পাওয়ারে মানে ভিটো পাওয়ারের রেসপেক্টে সম্মতি দিতে পারে বা নাও দিতে পারে, স্থগিত রাখতে পারে, কিন্তু বিলটাকে ফেরত পাঠাতে পারবেন না বিবেচনার জন্য। আর একটা জিনিস হচ্ছে, তাহলে এখান দিয়ে কমপ্লিট হয়ে গেল মানি বিল। আর একটা জিনিস হচ্ছে যে কোন বিলটাকে আমি মানি বিল বলবো। সোজা কথায় যে সমস্ত মানি বিল হচ্ছে সেই সমস্ত অর্থ বিল যেখানে আমরা কর যে আরোপ হচ্ছে, কর যে কোনো করকে সিজ করে দিচ্ছে অর্থাৎ বিলুপ্ত করে দিচ্ছে, পরিবর্তন করছে বা কোনো করকে নিয়ন্ত্রণ করছে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়, বা সেই বিলগুলো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে বা নিয়ে আসছে, তাকে আমরা বলছি মানি বিল। তো এক্ষেত্রে অনেক মানে মানি বিলে পার্টিকুলারলি সেই সমস্ত বিষয়গুলো আর্টিকেল 110-এ মেনশন করা আছে, যে যদি কোনো একটা বিল এই বিষয়গুলোর উপর, যেমন করের আরোপ, করের বিলুপ্তি, কর মুকুব করে যাওয়া, কর পরিবর্তন করা, নিয়ন্ত্রণ করা, আরও বা যে সমস্ত বিষয় আছে এগুলোর উপরে যদি বিলটা আসে তাহলে সেটা আমি মানি বিল ধরবো। যেমন হতে পারে আমাদের যে কনসোলিডেটেড ফান্ড রয়েছে আর আমাদের যে কন্টিজেন্সি ফান্ড রয়েছে, সেখান থেকে যে অর্থ আসছে, অর্থ তোলা হচ্ছে, সেখান থেকে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে, সেগুলো মানি বিলের মধ্যে আসবে। সেই সম্পর্কিত যে সমস্ত বিল তৈরি হচ্ছে মানি বিলের মধ্যে আসবে। পাবলিক অ্যাকাউন্টে যে সমস্ত অর্থ আসছে, অর্থ প্রাপ্তি হচ্ছে, সেগুলোর ইস্যু করা, হেফাজত করা, এই সমস্ত বিষয়গুলোর উপর যদি বিল আসে তাকে আমরা মানি বিল বলবো। এছাড়াও আর বাদবাকি যে সমস্ত অর্থ রিলেটেড বা ফিনান্সিয়াল রিলেটেড বিল থাকে সেটা আর্থিক বিল বা ফিনান্সিয়াল বিলের মধ্যে পড়ে। যখন এটা আমরা আলাদা করে পড়বো তখন আমরা আরও ডিটেলসে বুঝবো। ফিনান্সিয়াল বিলের মধ্যে পড়ে, যেটা 117-এ আসে। তাহলে এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনো আমি বিল লোকসভাতে পেশ করলাম, সেই বিলটা মানি বিল কি না এটা কে ঠিক করে, মানে এটা কি বলবো, একটা মানে কে ঠিক করবে যে কোনো একটা বিলকে সার্টিফিকেট দেবে যে এই বিলটা মানি বিল কি নয়? এটা হচ্ছে লোকসভার স্পিকার দেয়। ঠিক আছে, লোকসভার স্পিকারের কাছে ক্ষমতা থাকে একটা বিল মানি বিল কি না সেটাকে বলার। তো এক্ষেত্রে লোকসভা না এই যে ক্ষমতা এটার অপব্যবহার করতে পারে। যেমন আমরা এটা দেখেছিলাম আধার বিলের ক্ষেত্রে, যখন আধার বিল ইন্ট্রোডিউস করা হয় সেটা কিন্তু আধার বিলকে মানি বিল হিসেবে পাশ করা হয়। কেন পাশ করা? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানি বিল যদি লোকসভা কোনো বিলকে মানি বিল হিসেবে নিয়ে আসে তাহলে লোকসভার ক্ষমতা সব থেকে বেশি। রাজ্যসভা যদি পাশও না করে কোনো ব্যাপার না, লোকসভা পাশ করলে অটোমেটিক্যালি বিলটা পাশ হয়ে যাবে। তাহলে আধার যে আইন পাশ হয় 2016 সালে, আধার আইনটাকেও কিন্তু মানি বিল হিসেবে লোকসভাতে নিয়ে আসা হয়েছিল, অর্থ বিল হিসেবে এর মানে আনা হয়েছিল। তাই এই জন্য সেই সময় অপোজিশন যারা ছিল তারা অনেক বেশি কোয়েশ্চেন করেছিল এই বৈধতা নিয়ে, যে এটা লিগাল, এটা এক্স্যাক্টলি ভ্যালিড কি না যে আধার বিলকে মানি বিল হিসেবে ইন্ট্রোডিউস করা, কারণ এটা স্পিকারের কাছে আছে, যে স্পিকার ঠিক করবে এই বিলটা মানি বিল কি মানি বিল নয়। নেক্সট প্রশ্নটা জিজ্ঞেস, bills other than money bills are introduced for being passed by parliament in, বলছে সেই সমস্ত বিলগুলো মানি বিল ছাড়া পার্লামেন্টে যে ইন্ট্রোডিউস করা হয়, পেশ করা হয়, পাসড বাই পার্লামেন্ট ইন লোকসভাতে, রাজ্যসভাতে, এনি হাউস অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যে কোনো কক্ষে, মানে লোকসভা রাজ্যসভা, জয়েন্ট সেশন অফ বোথ হাউস, দুটো কক্ষের একসাথে যে জয়েন্ট সেশন হয় সেখানে, না অফ দ্য পার্লামেন্ট। তাহলে অ্যান্সারটা হবে কি, এখানে বলছে যে বিল আদার দ্যান মানি বিল ইন্ট্রোডিউস ফর বিং পাসড বাই, অর্থাৎ কোন কক্ষেটাকে ইন্ট্রোডিউস করা হয়, পেশ করা হয় পার্লামেন্ট থেকে পাস হওয়ার জন্য। অ্যান্সারটা হবে এনি হাউস অফ দ্য পার্লামেন্ট, যে রাজ্যসভা বা লোকসভা যে কোনো কক্ষে আরও সমস্ত যে বিলগুলো রয়েছে মানি বিল ছাড়া সেগুলো পেশ করা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র যদি মানি বিল হয় তাহলে কিন্তু এটা সে লোকসভাতেই পেশ করা যায়, রাজ্যসভায় পেশ করা যায় না। তাহলে অ্যান্সারটা হবে এনি হাউস অফ দ্য পার্লামেন্ট। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য গার্ডিয়ানস অফ দ্য পাবলিক পার্স ইন ইন্ডিয়া, মানে এখানে আমরা বলতে পারি যে ভারতের জনসাধারণের অর্থের রক্ষককে। আর অ্যান্সার হচ্ছে দ্য এখানে যে অপশানসগুলো দিয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তাহলে অ্যান্সারটা হবে আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ক্যাগ। ক্যাগ আমাদের সংবিধানের যা আর্টিকেল 148 ডিল করছে, এটা একটা কনস্টিটিউশনাল বডি। আমরা বিভিন্ন যে সমস্ত বডিসগুলো রয়েছে সেগুলোকে দুভাগে ভাগ করতে পারি, কনস্টিটিউশনাল আর একটা হচ্ছে নন কনস্টিটিউশনাল। কনস্টিটিউশনাল মানে সেই সমস্ত সংস্থাগুলো বা বডিগুলো যেগুলোর মেনশন আমাদের সংবিধানে রয়েছে এবং সংবিধান থেকে তারা শক্তি পাচ্ছে। তাহলে ক্যাগ এটা হচ্ছে, ক্যাগকে আমরা বলছি যে গার্ডিয়ানস অফ পাবলিক পার্স, অর্থাৎ ভারতের জনসাধারণের অর্থের রক্ষক। আর যে ক্যাগ আমি যদি দেখি
দেখি ক্যাগের মূল কাজ হচ্ছে ভারতে যে সমস্ত মানে বিভাগ রয়েছে, পার্টিকুলারলি আর্থিক বিভাগ, সেটার বা আর্থিক প্রশাসন, দ্যাট ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাংশনটা রয়েছে সরকারের, সেটাকে নজরদারি করা বা সেটাকে ঠিকঠাক যাতে কাজ হচ্ছে কিনা এই সমস্ত ব্যাপারে দেখা। এবার ক্যাগ যিনি হয় তাকে কে মানে প্রেসিডেন্ট, বাই প্রেসিডেন্ট তিনি অ্যাপয়েন্ট হয়, ঠিক আছে। এবার হচ্ছে তাকে রিমুভ কে করতে পারে, তাকে প্রেসিডেন্টই রিমুভ করতে পারে, কিন্তু প্রেসিডেন্ট নিজের ইচ্ছা মতো রিমুভ করতে পারবে না। ক্যাগ যিনি আছেন তাকে রিমুভ করার জন্য দুটো গ্রাউন্ড দরকার। কেন তাকে রিমুভ করতে পারবে? একটা হচ্ছে ইনক্যাপাসিটি, অক্ষমতা, যে তিনি তার কাজ ঠিকমতো করতে পারছেন না, অথবা হচ্ছে মিসবিহেভিয়ার। তাহলে এই যদি দুটো কারণ হয়ে থাকে তাহলে কিন্তু অপসারণ করতে পারে। কি অপসারণ করতে পারে? রাষ্ট্রপতি অপসারণ করতে পারে। মিসবিহেভিয়ার মানে অসদাচরণ, আর ইনক্যাপাসিটি অক্ষমতা, এই দুটো থাকলে রাষ্ট্রপতি ক্যাগকে অপসারণ করতে পারে। কিন্তু অপসারণ করারও পদ্ধতি আছে, যে পদ্ধতিটা আমাদের সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ করার পদ্ধতির সাথে সমান। কি হয়? বোথ হাউস অফ পার্লামেন্ট মানে পার্লামেন্টের উভয় কক্ষকেই যে ক্যাগকে অপসারণ করা হবে, এই পদত্যাগ যেটা করবে, এই পদ্ধতিটাকে কি করতে হবে? স্পেশাল মেজরিটিতে পাশ করতে হবে। মানে যদি আমি দেখি ক্যাগ যিনি রয়েছেন তার অসদাচরণ এবং তার অক্ষমতা যদি প্রমাণিত হয়, তাহলে পার্লামেন্টের উভয় কক্ষে কি করতে হবে? সংখ্যাগরিষ্ঠতা, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা যেটা আমরা বলি স্পেশাল মেজরিটি, তার মাধ্যমে কিন্তু পাশ করতে হবে, তারপরে প্রেসিডেন্ট তাকে অপসারণ করতে পারে। স্পেশাল মেজরিটি মানে কি? অর্থাৎ ভোটদানের সময় যতজন উপস্থিত ছিল তার 2/3 অফ মেম্বার্স যারা প্রেজেন্ট ডিউরিং ভোটিং, ভোটদানের সময় উপস্থিত ছিল, প্লাস হাফ অফ ডিউরিং ভোটিং, প্লাস হাফ অফ স্ট্রেংথ অফ 50% অফ স্ট্রেংথ, অর্থাৎ লোকসভাতে যে স্ট্রেংথ তার 50% থাকতে হবে। আর এটা দুটো কক্ষের ক্ষেত্রেই সেম হবে। এছাড়াও যদি ক্যাগ নিজে চায় যে রেজিগনেশন দিতে, তিনি কাকে রেজিগনেশন দেবেন? প্রেসিডেন্টকে দেবেন। রেজিগনেশন তিনি প্রেসিডেন্টকে দেবেন। ক্যাগ তার যে কার্যকাল, তার কার্যকাল হচ্ছে 6 বছর, 6 years, অথবা 65 years, এর মধ্যে যেটা আগে হবে সেটাই। অর্থাৎ তার 65 বছর হয়নি কিন্তু 6 yearsের কার্যকাল হয়ে গেছে, তিনি ডান, মানে সেখান থেকে তাকে তিনি সরে আসবেন বা তাকে রিমুভ করা হবে। আর তার যদি 6 years হয়নি, 6 বছর কার্যকাল হয়নি, কিন্তু তার বয়স 65 বছর হয়ে গেছে, তাহলেও কিন্তু তিনি সেখান থেকে রিমুভ হয়ে যাবেন। তাহলে এই দুটো, একটা হচ্ছে দুটো অপশানস, যে তিনি 6 বছর বা তার কার্যকালটা 6 বছর হতে পারে বা 65 years হতে পারে। আর কার্যকালের পর তিনি কিন্তু সরকারের মানে কেন্দ্র হোক রাজ্য হোক সরকারের কোনো ধরনের অফিসে আর কাজ করতে পারবেন না। মানে একবার যদি তার কার্যকাল শেষ হয়ে যায় তারপর তিনি অন্য কোনো পদের জন্য যোগ্য হবেন না। নট এলিজিবল ফর এনি পোস্ট টু এনি গভর্নমেন্ট অফিস, কোনো পদের জন্য তিনি যোগ্য হতে পারবেন না। এবার ক্যাগ কেন ইম্পর্টেন্ট? যে ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন আমাদের সংবিধানে যতগুলো সংবিধানে যতগুলো কনস্টিটিউশনাল বডি আছে তার মধ্যে ক্যাগ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কেন বলেছিলেন? কারণ ক্যাগের যে দায়িত্ব, অর্থাৎ ভারতের যে আর্থিক অ্যাডমিনিস্ট্রেশনটা রয়েছে, অর্থাৎ আর্থিক প্রশাসন, সেটাকে ঠিকঠাক করে রাখা। তাহলে একবারে আমি এখানে দেখে নিই ক্যাগের দায়িত্ব কী, তার থেকে আমি বুঝতে পারবো যে ক্যাগ কেন ইম্পর্টেন্ট। ক্যাগের প্রথম দায়িত্ব হচ্ছে রাজ্য, সেন্টার, এমনকি যে সমস্ত ইউটিস রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলোর কনসেন্ট্রেটেড ফান্ড, যেখান থেকে সরকার যে অর্থ বরাদ্দ করে, কোথায় কি খরচ হবে, কিভাবে খরচ করছে, সমস্ত কিছু নজরদারি করে বা হিসাব রক্ষক করে থাকে। তাহলে কনসোলিডেটেড ফান্ড, একত্রিত তহবিল যেটাকে বলে, সেটা মানে সবার, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট হোক এবং ইউটিস, সেগুলোকে নজরদারি করছে। এবার কন্টিজেন্সি ফান্ড যেটা হয় সেক্ষেত্রে, এবং পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, সেই তহবিল মানে আমাদের যতগুলো ফান্ড বা তহবিল রয়েছে প্রত্যেকটা থেকে কি পরিমাণ ব্যয় হচ্ছে তার নিরীক্ষা করা, পর্যবেক্ষণ করা, হিসাব রাখা, সেগুলো হচ্ছে ক্যাগের দায়িত্ব। এছাড়া আমরা যদি দেখি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বাণিজ্য, উৎপাদন, লাভ, ক্ষতি, ব্যালেন্স শিট, প্রত্যেকটার হিসাব রাখা। মানে ক্যাগ কিন্তু মানে দুজনের জন্য, স্টেটের জন্য প্লাস সেন্ট্রালের জন্য, দুজনের জন্যই কাজ করছে।
আর্থিক প্রশাসনের জন্য। আর এই জন্য আমরা দেখেছি, যখন আমরা আগের ভিডিওটা দেখেছি, যখন আমরা ফেডারেলিজম বা ইউনিটারি ফিচার্স দেখছিলাম, যে ক্যাগের থাকাটা কিন্তু ইউনিটারি ফিচার্স দেখাচ্ছে, যে একটা সংস্থায়, কেন্দ্র সরকারের একটা সংস্থায়, কনস্টিটিউশনাল বডি, যেটা কিন্তু কেন্দ্রেরও আর্থিক প্রশাসনিক দিকটা পরীক্ষা নিরীক্ষা করছে এবং রাজ্যেরও প্রশাসনিক দিকটার পরীক্ষা নিরীক্ষা করছে। আর ক্যাগের কাজ কি হচ্ছে? ক্যাগের কাজ হচ্ছে যে সমস্ত সরকার, যে সমস্ত সার্টিফিকেটগুলো আসছে, তার প্রত্যয়ন, তার শুল্কের নিট আয় নির্ধারণ সব কিন্তু ক্যাগের উপর নির্ভর করেই হয়ে থাকে। এবার কেন্দ্র রাজ্য ছাড়া বিভিন্ন যে সরকারি কোম্পানিগুলো আছে, যেমন দামোদর ভ্যালি কর্পোরেশন আছে, ওএনজিসি রয়েছে, তাদেরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে, তাদের কি আর্থিক খরচ হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা, ব্যয় নিরীক্ষা করা, তাদের কত টাকা এলো, প্রাপ্তি, সেগুলো কিন্তু ক্যাগের দায়িত্ব। তাহলে এখান থেকে সোজা কথায় বোঝা যাচ্ছে যে ক্যাগ ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে, যে ভারতের আর্থিক প্রশাসনটা ঠিকঠাক রেখে, যে সরকারের কাছে কত টাকা আসছে, সরকার কিভাবে ব্যয় করছে, সরকার কোনো সাধারণ মানুষের যে পয়সা, সেটাকে নিয়ে কি বলবো, নষ্ট করছে কিনা বা ছিনিমিনি করছে কিনা, ঠিকঠাক করে কাজ করছে কিনা, সেটা দেখাটা হচ্ছে ক্যাগের কর্তব্য বা দায়িত্বর মধ্যে পড়ছে। কনসেন্ট্রেট ফান্ড, কন্টিজেন্সি ফান্ড, পাবলিক অ্যাকাউন্টস, এছাড়া বিভিন্ন সরকারি যে কোম্পানিগুলো আছে, ওএনজিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন প্রভৃতি, প্রত্যেকটার টাকা যে আদান প্রদান হচ্ছে, টাকা আসছে, বাণিজ্য, উৎপাদন, লাভ, ক্ষতি, ব্যালেন্স শিট, প্রত্যেকটা কিছু নিরীক্ষণ করা বা পরীক্ষা নিরীক্ষা কিন্তু ক্যাগই করছে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম ক্যাগ খুব ইম্পর্টেন্ট। তাই ইম্পর্টেন্ট হলে তার স্বাধীনতাটাও বজায় রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে সে স্বাধীনভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। আর যদি সরকারের আর্থিক প্রশাসনিক কাজকর্মে কোনো ধরনের গরমিল থাকে, তাহলে যাতে জনগণের সামনে সেটাকে তুলে ধরতে পারে। তাই আমাদের কনস্টিটিউশন তার এই স্বাধীনতাটা, ক্যাগের স্বাধীনতা বজায় থাকার জন্য কিছু কিছু পাওয়ার দিয়েছে ক্যাগকে। কী পাওয়ার? প্রথম কথা হচ্ছে, যখন একজন ব্যক্তি ক্যাগ হিসেবে অ্যাপয়েন্টেড হবে, তারপরে তার স্যালারি, তার যে মেয়াদ রয়েছে, তার ছুটি, পেনশন, এগুলো কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। প্রেসিডেন্ট ক্যাগকে অ্যাপয়েন্ট করছে এবং প্রেসিডেন্ট ক্যাগকে রিমুভ করতে পারে, কিন্তু নিজের ইচ্ছা মতো নয়। তাকে প্রথমে প্রমাণ করতে হবে যে তার মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি, অক্ষমতা রয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট যেভাবে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে রিমুভ করা হয়ে থাকে, অর্থাৎ যেখানে আমাকে পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিল পেশ করতে হবে, সেখান থেকে ক্যাগেরও সেইভাবে রিমুভ করতে হবে। মানে পদ্ধতিটা অনেকটা বেশি জটিল, যেমন তেমনভাবে ক্যাগকে রিমুভ করা যাবে না। আর একটা দেখলাম যে তিনি কোনো পদের জন্য যোগ্য নয়, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অধীনে পদ ত্যাগ করার পর বা তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর। এছাড়াও কি রয়েছে? এছাড়াও যদি আমি দেখি যে রাষ্ট্রপতি বিভিন্ন যে পদ্ধতি আছে, মানে মেয়াদে নিরাপত্তা প্রদান করার জন্য রাষ্ট্রপতি কেবল সংবিধানে উল্লেখিত পদ্ধতি মেনেই তাকে অপসারণ করতে পারেন, যেটা আমাদের সংবিধানে লেখা আছে, যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করার জন্য মানা হয়ে থাকে, যে স্পেশাল মেজরিটি দিয়ে যদি এই যে ক্যাগকে রিমুভ করতে হবে, এটা উভয় কক্ষে পাশ হয়, তাহলেই তিনি কিন্তু ক্যাগকে অপসারণ করতে পারেন। তাহলে এর থেকে আমি বুঝলাম যে ক্যাগ কেন ইম্পর্টেন্ট, আর তাই স্বাধীনতা রক্ষার জন্য কী করা হয়েছে। এছাড়া আমি যদি আর একটা জিনিস দেখি, ক্যাগ যে আছে, ক্যাগকে আমরা বলি গাইড, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি। পাবলিক অ্যাকাউন্ট কমিটি যেটা হচ্ছে আগের ভিডিওটাতে আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। মানে 2022-এ পাবলিক অ্যাকাউন্ট কমিটি নিয়েও প্রশ্ন জিজ্ঞেস করেছিল। এটা খুব ইম্পর্টেন্ট কমিটি, কারণ সবথেকে ওল্ডেস্ট কমিটি আর খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এই কমিটি দেখে যে কেন্দ্র সরকার যে অর্থে খরচ করছে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। তাই এখানে যেহেতু অর্থ বা ফিনান্স চলে আসছে, কেন্দ্র সরকারের যে অর্থ কীভাবে খরচ করছে, আর্থিক প্রশাসনিক দিকটাকে নজরদারি করার জন্য বা তার নিরীক্ষা করার জন্য, তার এক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্ট কমিটি অবভিয়াসলি ক্যাগের হেল্প নেবে। এই জন্য ক্যাগকে বলা হচ্ছে যে গাইড, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি। যদি আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে কাকে গাইড, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি বলা, তাহলে কিন্তু এটা ক্যাগকে বলা হবে। পরের প্রশ্ন ছিল দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার যে সভাপতি বলতে পারি তিনি কে? দ্য প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, না নান অফ দেম? তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টকে আমরা এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা বলি, অর্থাৎ রাজ্যসভার সভাপতি। যেহেতু ভাইস প্রেসিডেন্ট নিয়ে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, সেখানে আমরা ভাইস প্রেসিডেন্টের ডিটেলসে দেখব।
পরের প্রশ্ন দিয়েছে, হু ইজ দ্য প্রোটেক্টর অফ ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন, যে প্রত্যেকটা নাগরিক তাদের যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস তাদের প্রোটেক্টরকে সেটাকে কে রক্ষা করছে? লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ না নান অফ দেম? অর্থাৎ অবভিয়াসলি জুডিশিয়ারি হবে, অর্থাৎ বিচার ব্যবস্থা। আমরা জানি যে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম আছে বা যে কোনো গভর্নমেন্ট সিস্টেমে তিনটে অংশ হয়ে থাকে, তিনটে সংস্থা, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। লেজিসলেচারের কাজ কি হচ্ছে? আইন নিয়ে আসা। এক্সিকিউটিভের কাজ হচ্ছে কি সেই আইনটা বাস্তবায়ন করা, যে ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করা। আর জুডিশিয়ারির কাজ হচ্ছে এই যে লেজিসলেচারের এক্সিকিউটিভ ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখা, তো বিচার করা, ন্যায় বিচার দেওয়া। সেক্ষেত্রে যদি ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয় তাহলে জুডিশিয়ারি হচ্ছে প্রোটেক্টর। কেন? আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস, এমনকি আর্টিকেল 32 যেটা ইটসেলফ আ ফান্ডামেন্টাল রাইটস, যেটা নিজেও একটা ফান্ডামেন্টাল রাইটস, আর একটা হচ্ছে আর্টিকেল 226, এটা আমাদেরকে বলেছে যদি কারোর ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয় তাহলে সে সরাসরি কোথায় যেতে পারে? সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারছে তার তার যে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হলে। তাহলে সুপ্রিম কোর্ট মানে কি জুডিশিয়ারির অংশ হিসেবে পড়ছে। সেপারেশন অফ যে পাওয়ার আছে এই ডক্টরেনটা, সেপারেশন অফ পাওয়ার কি বলছে? সেপারেশন অফ পাওয়ার এটাই বলছে যে সরকারের লেজিসলেচার, জুডিশিয়ারির এক্সিকিউটিভ অর্থাৎ বিচার বিভাগ, আইন বিভাগ এবং এক্সিকিউটিভ যেটা রয়েছে তাদের মধ্যে একটা পার্থক্য থাকবে, অর্থাৎ কেউ কারোর উপর নির্ভরশীল হবে না, যাতে তিনটে বিভাগই তাদের মতো করে কাজ করতে পারে এবং তাদের যে কাজটা হবে না, যেমন সেই কাজটা যেন একটা কী বলবো ট্রান্সপারেন্সি থাকে, কি কাউর মানে কোনো একটা বিভাগের কাজ অন্য একটা বিভাগের কাজ দ্বারা যাতে ইনফ্লুয়েন্স না হয়, তারা নিজেদের যে কাজের দায়িত্ব রয়েছে সেটা ঠিকঠাক করে পালন করতে পারে। তো এক্ষেত্রে আমরা দেখি যে আইন বিভাগ, বিচার বিভাগ আর নির্বাহী বিভাগ অর্থাৎ এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারি, এদের মধ্যে পাওয়ারের সেপারেশন থাকা খুব দরকার। প্রশ্নটা জিজ্ঞেস করে, এটা যে শর্ট প্রশ্ন মানে ফ্যাকচুয়াল প্রশ্ন, যে কে প্রথম সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ এটা হবে সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার পৃথকীকরণ এই যে ডক্টরেন আছে প্রথম কে দিয়েছিল? অ্যান্সারটা হচ্ছে মন্তেস্কু। তিনি একজন ফিলোসফার ছিলেন, আমরা জানি ফরাসি বিপ্লবের প্রাক্কালে তিনি একজন দার্শনিক ছিলেন। তিনি প্রথম সেপারেশন অফ পাওয়ার দিয়েছিলেন, কারণ সেই সময় আমরা দেখেছি যে রাজাই সব থেকে বেশি ক্ষমতাশালী ছিল, যে পূর্ব রাজতন্ত্র ছিল সেই ক্ষেত্রে রাজাই বিচার বিভাগের কাজ করছে, রাজাই আইন বিভাগের কাজ করছে, রাজাই নির্বাহী বিভাগের কাজ করছে। তো রাজার ক্ষেত্রে কি হচ্ছে? তো কোনো ট্রান্সপারেন্সি নেই, কোনো জাস্টিস হচ্ছে না, রাজাই তার নিজের মতো করে শাসন করছে, নিজের মতো করে বিচার করছে। তাই সেই ক্ষেত্রে কিন্তু মন্তেস্কু প্রথম এই ক্ষমতা পৃথকীকরণের একটা ডক্টরাইন দিয়েছিল, যে বিচার বিভাগ, জুডিশিয়ারি, আইন বিভাগ, লেজিসলেচার আর নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ, এদের মধ্যে এত সম্পূর্ণভাবে আলাদাভাবে এরা কাজ করে। এবার প্রশ্ন, ভারতে কি আমরা সেপারেশন অফ পাওয়ার্স মেনে চলি? অ্যান্সারটা হচ্ছে না। ভারতে সেপারেশন অফ পাওয়ারটা না একটা ডাইলুট, সেপারেশন অফ পাওয়ার স্ট্রংলি মেনে চলা হয় ইউএসএ, ভারতে কিন্তু সেটা হয় না। কারণ ভারতে যে লেজিসলেচার সেও আবার এক্সিকিউটিভ, কারণ ভারতে এক্সিকিউটিভ লেজিসলেচার না হলে হতে পারবে না। আমরা দেখেছি যে যিনি মন্ত্রী, ঠিক আছে, মিনিস্টার অর্থাৎ যিনি মন্ত্রী হচ্ছেন, মন্ত্রী হওয়ার আগে তার ক্রাইটেরিয়াটা হচ্ছে তাকে এমপি হতে হবে, অর্থাৎ তাকে আগে এক্সিকিউটিভ হতে হবে, তারপরেই তিনি লেজিসলেচার হতে পারবেন, অর্থাৎ আইন বানাতে পারবেন। তাহলে এখানে আমি ভারতে দেখছি লেজিসলেচার আর এক্সিকিউটিভ বিভাগ একে অপরের সাথে ইন্টারলিঙ্ক, কারণ ভারত পার্লামেন্টারি যে ফর্ম অফ গভর্নমেন্ট ওটা মেনে চলে, আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ওটাই রেখেছি যে লেজিসলেচার্স আর রেসপন্সিবল টু এক্সিকিউটিভ, মানে যারা আইন বিভাগ তার মানে যারা হচ্ছে আইন বিভাগ তারা নির্বাহী বিভাগের উপর তাদের কাজের জন্য রেসপন্সিবল হয়। তাই ভারতে কিন্তু সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিন বা ক্ষমতাটা সেইভাবে মেনে চলা হয় না, স্ট্রিক্টলি মেনে চলা হয় না। কারণ যিনি মিনিস্টার, যিনি আইন বানাবেন অর্থাৎ লেজিসলেচারের মধ্যে পড়বেন, তিনি আগে এমপি হতে হবে, অর্থাৎ তাকে আগে এক্সিকিউটিভ হতে হবে, তাহলেই তিনি লেজিসলেচার হতে পারবেন। কারণ আমরা দেখেছি যদি নিয়ম আছে যাকেই সরকার মিনিস্টার করে নিতে পারে, কিন্তু সে যদি এমপি না হয় তাকে 6 মাসের মধ্যে কোথাও ভোটে দাঁড়িয়ে জিততে হবে, না তো তিনি আর মিনিস্টার থাকবেন না। তাহলে এক্ষেত্রে আমি বুঝলাম যে মিনিস্টার হতে গেলে অর্থাৎ আমাকে আগে আইন বিভাগের পার্ট হতে গেলে, লেজিসলেচারের পার্ট হতে গেলে আমাকে আগে এক্সিকিউটিভের পার্ট হতে হবে, যেটা হচ্ছে এমপি। পরের প্রশ্ন হচ্ছে র্যাডক্লিফ লাইন্স হচ্ছে কোন দেশের সীমার মধ্যে গেছে? ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া ভুটান, ইন্ডিয়া পাকিস্তান। অ্যান্সারটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, কিন্তু এটার একটা একটু কনফিউশন আছে, কারণ ইন্ডিয়া বাংলাদেশটাকেও র্যাডক্লিফ লাইন বলি, কারণ যখন দেশ স্বাধীন হয় তখন বাংলাদেশ বলে তো কিছু ছিল না, বাংলাদেশ পাকিস্তানেরই অংশ ছিল।
এটা আমাদের ভারতের ম্যাপ। আর এই দিকটা দেখছি বাংলাদেশ, এদিকটা পাকিস্তান। আগেটা পূর্ব পাকিস্তান ছিল, এটা পশ্চিম পাকিস্তান। তাই এদের মাঝখানে যে লাইনটা গেছে এটাকে আমরা বলি র্যাডক্লিফ লাইন। আর ইন্ডিয়া চায়নার মধ্যে যে লাইনটা গেছে, ইন্ডিয়া চায়নার মধ্যে, এটাকে বলে ম্যাকমোহন লাইন। আর তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে আমার ইন্ডিয়া পাকিস্তান, কিন্তু এটা ইন্ডিয়া বাংলাদেশও হতে পারে। তো আপাতত আমরা ইন্ডিয়া পাকিস্তান ধরতে পারি। পরের প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউটেড অ্যামেন্ডমেন্টস গিভ আ কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। অর্থাৎ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন রয়েছে তাকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেয়। আগে কিন্তু পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন যখন আসে এটা কোনো কনস্টিটিউশন বা সাংবিধানিক তার কোনো দরজা ছিল না। এটা কোন অ্যামেন্ডমেন্টস বা সংশোধনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে? এটা হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট যেটা ছিল, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটার মাধ্যমে 1992 সেটার মাধ্যমে দেওয়া হয়। আর 74-এর মাধ্যমে মিউনিসিপ্যালিটিস পায়। যেহেতু পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন খুবই ইম্পর্টেন্ট, তাই আমরা আলাদা করে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এবং মিউনিসিপ্যালিটিসের মধ্যে পড়বো, সেক্ষেত্রে আমরা ডিটেলসে আলোচনা করব। কিন্তু এখানে বলে দিই, প্রথম যে পঞ্চায়েত আসে তখন এটাকে আমরা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিইনি, কিন্তু 73rd অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1992-তে। সেই সময় প্রথম পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস বা সাংবিধানিক দরজা দেওয়া।